লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান জিনমু সেক্টরের লিডারের সামনে ধরা পড়ে গেছে যে এই সময় তার বডির ভেতর জিনমু সেক্টরের কোনো ধরনেরই কোনো চিহ্ন অথবা কোনো ছাপ নেই। আর যখন তিনি সাইয়ানের কাছে এর কারণ জিজ্ঞেস করে তখন সে আবার এর সব দোষ তার নতুন স্কিলের উপর চাপিয়ে দেয়। আর যখন লিডার জানতে পারে যে সেই স্কিলের জন্য সত্যিই সাইয়ান অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তখন তিনি তাকে এর পারমিশন দিয়ে দেয়। এরপর যখন লাইব্রেরির উদ্দেশ্যে সাইয়ান আর জুমিং যাচ্ছিল, তখন জুমিং তাকে টেস্ট করার চেষ্টা করে, কিন্তু সাইয়ান ঘুরিয়ে পেঁচিয়ে তার কথার উত্তর দিয়ে দেয়, যার জন্য সেই জিনিসটা জানতেই পারে না যে সে আসলে কি লুকোচ্ছে। আর যখন সে সেখানে ফেঁসেই যাবে, তখন সে তার সিস্টেমের জন্য জুমিং এর হাত থেকে বেঁচে যায়। এই এপিসোড শুরু হয় জিনমু সেক্টর বাহির থেকে, যেখানে সাইয়ান লাস্ট এপিসোডে যেই 3% জন্য নিজের জীবন বাঁচিয়ে পালাতে পেরেছিল তাদের পেছনেই দাঁড়িয়ে আছে। আর এই সময় তারা তার উপস্থিতির জন্যই অনেক বেশি ভয় পাচ্ছে। তখনই সেখানের কিছু ডিসেবল তাদেরকে দেখে বলতে শুরু করে, কি সে কি জি হুয়ায়ু না? দেখো, নিশ্চয়ই সে আজ সেই 3জনকেই ট্রেনিং দিচ্ছে। সত্যি এই জিনিসটা দেখার পরও নিজের ভেতরই কেমন যেন শিহরে উঠছি, কারণ আমি সত্যি এটা বুঝতে পারছি না যে যেই 3জনকে সে আজ ট্রেনিং এর জন্য সিলেক্ট করেছে তারা কি ভাগ্যবান নাকি আমরা ভাগ্যবান। এটা শুনে পাশের জন বলে, কি তুমি এইসব কিছুর মাধ্যমে এখানে কি বোঝাতে যাচ্ছ? এটা শুনে সেই পার্সন বলে, কি তুমি কি এই সেক্টে নতুন এসেছো নাকি তুমি জি হুয়াইউ সম্পর্কে কিছুই জানো না? কারণ তিনি যখন থেকেই তার সেই নিউ স্কিল ফেসলেস মান্ত্রার উপর মাস্টারি হাসিল করেছিল, তখন থেকেই তিনি কিছু সময় পর পরই কিছু ডিসেবলকে ট্রেনিং এর জন্য সিলেক্ট করত। আর সেই ট্রেনিং কোনো সাধারণ ট্রেনিং ছিল না, সেটা অনেক বেশি ব্রুটাল ছিল। যদিও সেই ট্রেনিংয়ে কোনো ডিসেবলের মৃত্যু হয়নি, কিন্তু তাদের অবস্থা প্রায় মরার মতোই হয়ে গেছে। আর যারা সেই ট্রেনিং সহ্য করতে পেরেছে তাদের অনেক ফায়দা হয়েছে। এর জন্য আমরা ঠিক করে এটা বলতে পারবো না যে ওনার সেই ট্রেনিং কি আমাদের জন্য কোনো বরদান নাকি কোনো বড় অভিশাপ। তারা যখন এই সব কিছু ভাবছিল, তখনই সাইয়ান তাদের দিকে ঘুরে তাকায়। আর যখনই তারা এই জিনিসটা বুঝতে পারে যে সে তাদের দিকে তাকিয়ে আছে, তখন তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এর পরের মোমেন্টেই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর বলে, প্লিজ মিস্টার হুয়ায়ু, আমাদেরকে সিলেক্ট করবেন না, আমরা এরকম কোনো ট্রেনিং চাই না। যদিও এতে ফায়দা হয়, এরপরও দ্রুত পালাও, নয়তো তুমিও আজ ওনার নজরে পড়ে যাবে। তাদের এইসব কথা আর এরকম রিয়েকশন দেখে সাইয়ান বুঝতে পারে যে কেন এই সেক্টরের সবগুলো ডিসেবল জি হুয়াইউকে এত বেশি ভয় পায় আর এরই সাথে এত বেশি হেট করে। এইসব ভেবেই সে সেই 3জনকে বলে, হেই, তোমরা এখানে এভাবে ভয়ে কাঁপছো কেন? আমি কি এখানে তোমাদেরকে কিছু বলেছি অথবা তোমাদের সাথে কিছু করেছি? আমি অনেক সময় পর সেক্টে ফিরে এসেছি। এরই জন্য আমি জানি না যে সেক্টে কোথায় কি পরিবর্তন হয়েছে। তাই আমি তো তোমাদেরকে শুধু এটাই বলেছি যে আমায় এই সেক্ট একটু ঘুরিয়ে দেখাও, আর এরই সাথে আমাকে আমার রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। এর থেকে বেশি আর কিছুই করতে হবে না। তাহলে বলো, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম এক্সপ্রেশন দিচ্ছ কেন? এর মানে কি আমাকে দেখে তোমাদের একটুও ভালো লাগছে না? এইসব শুনে তারাও সেখানে কাঁপা কাঁপা গলায় বলে, না 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 মিস্টার হুয়ায়ু, আপনি এসব কি বলছেন? অনেকদিন পর আপনাকে দেখে সত্যিই আমরা অনেক বেশি খুশি। আর এই তো আমরা চলে এসেছি, এটাই আপনার রুম। আর যখনই সাইয়ান রুমে প্রবেশ করবে, তখনই আবার তারা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে যে আমরা তো আপনাকে আপনার রুমে পৌঁছে দিয়েছি, এর মানে এখন তো আমাদের করার মতো আর কোনো কাজ নেই, তাই প্লিজ এখন আমরা এখান থেকে চলে যাই। এটা শুনে সাইয়ান সেখানে একটু রেগে পেছনের দিকে তাকিয়ে বলে, হেই, তোমরা কি ভেবেছো কিছুটা পথ আমার সাথে চলেছো আর এরই সাথে আমাকে আমার রুম পর্যন্ত পৌঁছে দিয়েছো? এর মানে কি তোমরা এটা ভেবে নিয়েছো যে আজ এখানে যা কিছু হওয়ার ছিল সেই সব কিছুই হয়ে গেছে আর কিছুই হবে না? আর তোমাদের কি মনে হয় আমি কি তোমাদেরকে এখান থেকে যেতে বলেছি? এইসব বলে সে এখানে ভাবতে শুরু করে, আমি জানি না যে জি হুয়াইউ প্রথমে তাদেরকে দিয়ে কি করাতো অথবা তাদের সাথে কেমন ব্যবহার করত, যার জন্য তারা তাকে এত বেশি ভয় পায়।
কিন্তু আমার মনে হয় এটা আমার জন্যই একটা ভালো অপশন। কারণ যেহেতু সবাই আমাকে দেখে এত বেশি ভয় পায়, আমি কিছু বললে তারা আমার কথা কাটিয়ে কোনো কথাই বলতে পারে না, সেহেতু আমার মনে হয় আমি তাদেরকে ইউজ করে অনেক কিছুই করতে পারবো। আর তারা আমার অর্ডার কখনো অমান্য করতে পারবে না। এইসব ভেবে সে এখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, ঠিক আছে, যেহেতু আজ তোমরা এখানে আমার সামনে এত ভালো বিহেভিয়ার করেছো, সেহেতু আমি তোমাদের সাথে কিছুই করব না। কিন্তু এরপরও যেহেতু আজ তোমাদেরকেই আমি সিলেক্ট করেছিলাম, সেহেতু তোমাদেরকে তো কোনো শাস্তি না দিয়ে ছাড়া যাবে না। তাই তোমাদেরকে আমি যে শাস্তিটা দেব সেটা হলো যে এখানে দাঁড়িয়েই হেক্সাডিক্সেন্সেস এই মন্ত্রটাকে 10 বার অনুলিপি করো। আর যখন শেষ হয়ে যাবে তখন তোমরাও এখান থেকে চলে যেও। বুঝতে পেরেছো? এইসব শুনে তারা সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখানে দাঁড়িয়েই ভয়ে কাঁপতে শুরু করে। তাদেরকে এভাবে কাঁপতে দেখে সাইয়ান সেখানে আবার একটু রেগে বলে, কি হলো, এখানে কি কোনো সমস্যা আছে? শুরু করো। এটা শুনে তারা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, প্লিজ প্লিজ মিস্টার হুয়াইউ। এটা বলেই তারা তার সামনে মাটিতে বসে পড়ে আর এরই সাথে তার কাছে ক্ষমা চাইতে চাইতে বলে, প্লিজ আমরা যদি এভাবেই খোলামেলা সেই মন্ত্র জপি, তাহলে আমাদের বডিতে আমাদের এই সেক্টের যেই মার্ক আছে সেই মার্ক অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন সেই মার্ক অ্যাক্টিভ হবে তখন সেটা আমাদেরকে অনেক বেশি পেইন দেবে আর সেই পেইন সত্যি অসহনীয় হয়। তাই প্লিজ আমাদেরকে এত বড় শাস্তি দেবেন না, কারণ আমরা সেই যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাই দয়া করে আমাদেরকে এত বড় শাস্তি দেবেন না, আমাদেরকে মাফ করে দিন। তখনই তাদের মধ্যে একজন উঠে বলে, মিস্টার হুয়াইউ, লাস্ট টাইম যখন আপনি আমাদেরকে সিলেক্ট করেছিলেন ট্রেনিং এর জন্য, তখন আমরা আসতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় আমাদেরকে আসতে মানা করেছিল। নিশ্চয়ই আপনি এর শাস্তি এখন আমাদেরকে দিচ্ছেন। তাই প্লিজ, যেহেতু তার জন্যই আমরা এরকমটা করেছি, তাই প্লিজ আমাদেরকে মাফ করে দিন। তাকে আমাদের সেই রুড বিহেভিয়ারের জন্য তাকে শাস্তি দিন, কারণ এই সব কিছুর জন্য সেই দায়ী। এটা শুনে সেই ছেলে এবার চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুই এইসব কি আলতু ফালতু কথা বলছিস? কারণ সেই দিন তো আমরা ওনার কাছে আসার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম, কিন্তু তুই কোনোভাবেই রাজি হচ্ছিলি না, যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে ওনার বাবার কাছে যেতে হয়েছিল। আর এই সব কিছুর চক্করে আমরা অনেক বেশি লেট হয়ে গিয়েছিলাম। এটাই সেই কারণ ছিল যার জন্য আমরা সেই দিন মিস্টার হুয়াইউর কাছে আসতে পারিনি। এর মানে সেই দিন যা কিছু হয়েছিল সেই সব কিছুর জন্য তুই দায়ী। তারা যখন এভাবে একে অপরের উপর দোষ চাপাচ্ছিল, তখন সাইয়ান চুপচাপ তাদের এইসব ঝগড়া দেখছিল আর এরই সাথে চুপচাপ তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখছিল। আর এইসব দেখে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি তাদের অ্যাকশন দেখে তো এটাই বোঝা যাচ্ছে যে জিনমু সেক্টর সবগুলো ডিসেবলই যে হুয়াইউকে অনেক বেশি ভয় পায়। এটা ভেবে সে তাদের কাঁধে হাত রেখে বলে, হেই, আমি বুঝতে পারছি না যে তোমরা এভাবে একে অপরের উপর কেন দোষ চাপাচ্ছ। আর তোমাদের এখানে আমাকে দেখে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তো এখানে শুধু তোমাদের সাথে মজা করছিলাম। আর এমনিতেও আমরা সবাই একই সেক্টর মেম্বার, তাই তোমাদেরকে এভাবে একে অপরের সাথে ঝগড়া না করে মিলেমিশে থাকা দরকার, যাতে করে এই সেক্টর মেম্বারদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকের জন্য তোমরা ফিরে যাও, কারণ আমি অনেক লম্বা সময় পর সেক্টরে ফিরেছি, তাই আমার বিশ্রামের দরকার। তার এরকম বিহেভিয়ার দেখে তারাও সেখানে অনেকটা ঘাবড়ে যায় আর কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ ঠিক ঠিক আছে মিস্টার হুয়াইউ, তাহলে আমরা ফিরে যাচ্ছি, আপনি বিশ্রাম করুন। আর তখনই সাইয়ান তার রুমের দরজা খুলে সেইখানেই থেমে যায় আর এরই সাথে বলে, হেই, 1 মিনিট। এটা বলেই সে তাদের দিকে ঘুরে এক স্মাইলের সাথে বলে, সত্যি আজ এখানে তোমাদের বিহেভিয়ারে আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে তোমরা সবাই অনেক ভালো। ধন্যবাদ। তার মুখ থেকে এরকম কিছু শুনে তারা তিনজনই অনেক বেশি ভয়ের সাথে অনেক বেশি শক হয়ে যায়। এটা বলেই সে রুমের ভেতর চলে যায় আর তখন সেখানে তারা একে অপরের উপরে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি ওনার সামনে আমার বিরুদ্ধে এসব কি বলছিলে? তুমি তো তোমার সব দোষ আমার উপরই চাপিয়ে দিচ্ছিলে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলে। এটা শুনে সামনের জন বলে, কি তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? তুমি কি ভেবেছো
তোমার কি মনে নেই যে তুমি সেই দিন ওনার কাছে না আসার জন্য কত ধরনের বাহানা দিচ্ছিলে, আর সেই বাহানার সব দোষ তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ? না, এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করে নাও। এইসব বলতে বলতেই তারা সেখানে ঝগড়া শুরু করে দেয়। আর তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে সেখানে তাদের সাথে যেই মেয়ে ছিল সে ভাবতে শুরু করে, এর মানে কি মিস্টার জে হুয়াইউ এটাই চাচ্ছিলেন? ধত্তেরি, আমার শুরুতেই এই জিনিসটা বোঝার দরকার ছিল যে ওনার ভেতর আমাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই। তিনি তো শুধু এখানে ওনার ফ্রি টাইমটা আমাদের সাথে একটু ঘুরে বেরিয়েছে। আর কিছুটা পথ একসঙ্গে চলার পর নিশ্চয়ই তিনি এই জিনিসটা বুঝে গেছে যে আমরা আসলে এখানে ওনাকে দেখে কত বেশি ভয় পাচ্ছি। আর নিশ্চয়ই তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্যই এখানে আমাদেরকে এই ডেয়ারগুলো দিচ্ছিল, যাতে করে আমরা আমাদের আসল রূপে চলে আসি। আর ঠিক এরকমটাই হয়েছে। ওনার সেই সব কথার জন্য আমরা নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে একে অপরের সাথেই ঝগড়া শুরু করে দিয়েছি। এর মানে কি তিনি এই সব কিছুর মাধ্যমেই আমাদের সাথে খেলতে চাচ্ছিলেন, আর এখানে কিছুটা সময় মজা করতে চাচ্ছিলেন। কারণ এত কিছু হয়ে যাওয়ার পরও তিনি আমাদের সাথে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করেনি। সবশেষে তো তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। সত্যি এটাই কি ওনার অন্য পার্সনদের উপর ডমিনেট করার কোনো এক পদ্ধতি, যার সাহায্যে তিনি সবসময় অন্যদেরকে ভয় দেখিয়ে আসে? না জানি কেন এখন থেকেই ওনার বিহেভিয়ার গুলো আমার কাছে অনেক বেশি কুল লাগছে। মনে হচ্ছে যে আমি ওনার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করেছি। তখনই আমরা সেই রুমের ভেতরের সিন দেখতে পাই। শাইয়ান এই সময় তাদের পক্ষ থেকে ভরে ভরে অরিজিন পয়েন্ট পাচ্ছে। আর সেই অরিজিন পয়েন্ট গুলো দেখে সে সেখানে একটু শক হয়ে ভাবতে শুরু করে, কি সত্যি আমি বুঝতে পারছি না যে এখানে এইসব কি হচ্ছে। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি যে তারা আমাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছে, কিন্তু সেই মেয়ের কাছ থেকে আমি ভিন্ন ভিন্ন ধরনের ফিলিংস পাচ্ছি। ভয়ের ফিলিংসও পাচ্ছি আর ভালোবাসার ফিলিংসও পাচ্ছি। কিন্তু এটা কেন? তখনই সে সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি আমি এটা কখনোই ভাবিনি যে এই সেক্টর মেম্বারদের উপর এমনও কিছু রেস্ট্রিকশন আছে যার জন্য তারা অন্যের সামনে সেই হেক্সাডিক সেন্সেস সেই স্কিলটাকে রিডও করতে পারবে না। কারণ যদি তারা এরকমটা করে তাহলে তাদের বডিতে পেইন শুরু হয়ে যাবে। সত্যি আমি বুঝতে পারছি না এটা কেমন সেক্ট, যেই সেক্টের মেম্বাররাও ফ্রিলি সেক্টের ভেতর সবকিছু করতে পারে না। এর মধ্যেও অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। এর মানে এই সেক্টের হায়ার আপসরা ডিসেবলদের উপরও বিশ্বাস করে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে এই সেক্ট বেশি লম্বা সময় পর্যন্ত টিকতে পারবে। নিশ্চয়ই খুব দ্রুতই অথবা কোনো না কোনো সময় তো এই সেক্ট ডিস্ট্রয় হয়ে যাবে। যত যাই হোক, যেহেতু এখন আর এখানের ডিসেবলদেরকে ভয় দেখিয়ে আমি তাদের কাছ থেকে এই সেক্টর সেই হেক্সাডিক সেন্সেস সেই টেকনিকটা হাসিল করতে পারবো না, সেহেতু আমায় যত দ্রুত সম্ভব এইখান থেকে কিছু তো মূল্যবান আইটেম খুঁজে বের করতেই হবে। কারণ যদি আমি এখানে তেমন কিছু অ্যাচিভ করতে না পারি তাহলে নিশ্চয়ই এখানে আসাটা পুরোপুরি বৃথা চলে যাবে। এক মিনিট, যেহেতু এটা যে হুয়াইউর ঘর সেহেতু আমার মনে হয় যে নিশ্চয়ই সে এখানে কিছু না কিছু তো লুকিয়ে রেখেছেই যা আমার কাজে আসবে। এটা বলেই সে সেই রুমের মধ্যে সার্চ শুরু করে দেয়। আর এর জন্য সে এক এক করে সব জায়গায় খুঁজে ফেলে, খাটের নিচ পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যেই সে সেখানে অনেকটা ক্লান্ত হয়ে পুরো ঘর এলোমেলো করে শুয়ে ভাবতে শুরু করে, সত্যি আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজার পরও আমি এখানে কোনো ধরনের কোনো মূল্যবান আইটেম অথবা কোনো ধরনের কোনো স্কিলের বই পাইনি। এর মানে কি 1000 ফেস নিজের জন্য তার রুমের মধ্যে কোনো কিছুই রেখে যায়নি, নাকি তার এমন কোনো কিছুরই প্রয়োজন হয় না? সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না। সে যখন এইসব কিছু বলছিল তখনই বাহির থেকে কেউ বলে, হুয়াইউ তুমি কি রুমে ফিরে এসেছো? এটা শুনে শাইয়ান সেখানে অনেকটা চমকে বলে, হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি, তাই প্লিজ একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি দরজা খুলছি। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, কি এত দ্রুতই তিনি ফিরে এসেছে? তখনই আমরা দেখতে পাই তার বাবা বাহিরে দাঁড়িয়ে আছে।
আর ভেতর থেকে টুকটাক কিছু একটা শব্দ হচ্ছে। এই সব দেখে তিনি সেখানে একটু শক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রুমের দরজা খুলে সাইয়ান বলে, বাবা আপনি চলে এসেছেন। এটা শুনে তিনি একটু সন্দেহের নজরে তার দিকে তাকিয়ে বলে, হেই, ভেতরে এত আওয়াজ হচ্ছিল কেন? আর তোমার রুমের দরজা খুলতে এত সময় লাগছিল কেন? তুমি ভেতরে কি করছিলে? এটা শুনে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্য বলতে কি, অনেক সময় হয়ে গেছে বাড়ি ফিরিনি, যার জন্য আমার মনে হচ্ছিল যে রুমের লুকটা একটু বদলানো দরকার। এরই জন্য জিনিসপত্রগুলো একটু সাজাচ্ছিলাম। এটা শুনে তার বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এইসব কিছু আর বলার দরকার নেই, ভেতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। তখনই তিনি সেখানে বসে বলে যে আমাদের সেক্ট লিডার যখন তোমার বডির মধ্যে আমাদের সেক্টের সেই সেক্ট মার্ক দেখতে পায়নি, তখন তিনি যদিও একটু রেগে গিয়েছিল, এরপরও সবকিছু শেষ হওয়ার পর তিনি তোমার বডিতে আবার এই সেক্টের সেই মার্ক বসায়নি। এর কারণ তো আমি ঠিক করে জানি না, কিন্তু এর মানে এই না যে তিনি তোমায় এই সেক্টের মেম্বারই ভাবে না। তাই এটা ভেবে মন খারাপ করার কোনো দরকার নেই। নিশ্চয়ই ওনার এরকমটা করার পেছনে কোনো না কোনো কারণ আছে। আর সেই কারণ যদিও আমি এখনো জানি না, এরপরও তিনি যাই করেছে তোমার ভালোর জন্যই করেছে। তাই এখন তোমার বডিতে সেই মার্ক নেই বলে তুমি এটা ভেবে নিও না যে তুমি এখন এই সেক্টের কোনো মেম্বার না, বুঝতে পেরেছো? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, না না, আমার এই সেক্টের কোনো মার্কের প্রয়োজন নেই। আমি চাই না যে তারা আমার ভেতর এমন কোনো কিছু ইমপ্ল্যান্ট করুক। তখনই তিনি সেখানে এক পিল বের করে বলে, এই পিল আমাদেরকে সেক্ট লিডার তোমার সেই স্কিলের জন্য দিয়েছে, যে স্কিলটা তুমি বাহির থেকে পেয়ে আমাদের সেক্টে তার অনুলিপি দিয়েছো। এই পিলের সাহায্যে তুমি খুব সহজেই আমাদের সেক্টের সেই হেক্সাডিক সেন্সেস সেই স্কিলটার উপর মাস্টারি হাসিল করতে পারবে। এটা শুনে সাইয়ান সেখানে সেই পিল দেখে ভাবতে শুরু করে, এটা কেমন পিল আর এর কাজ কি? আমার কি এই সম্পর্কে জানা দরকার ছিল? তার এতটুকু ভাবতেই তার বাবা বলে যে আমি অনেক ভেবেছি, এরপরই আমি একটা ডিসিশন নিয়েছি যে যদি তুমি এই সেক্টে থেকে শুধু তোমার সেই ইমমর্টাল ফিস্টের উপরে মাস্টারি হাসিল করো, তাহলে তুমি কখনোই এই সেক্টের কোনো বড় পোস্ট অ্যাচিভ করতে পারবে না। এর জন্য যদি তুমি সত্যি এই সেক্টের মধ্যে কোনো বড় পোস্ট অ্যাচিভ করতে চাও, তাহলে তোমাকে এই সেক্টরে কিছু স্পেশাল স্কিলের উপর মাস্টারি হাসিল করতে হবে, যেমন হেক্সাডিক সেন্সেস, সিক্স সেন্সেস অফ মাদ্রা। এই স্কিলগুলোর উপর যদি তুমি একবার মাস্টারি হাসিল করতে পারো, তাহলে শুধু তোমার কাছে এইসব স্কিল ছাড়া একটা স্কিল থাকা সত্ত্বেও তুমি এই সেক্টরের অনেক বড় পোস্ট অ্যাচিভ করতে পারবে, বুঝতে পেরেছো? তাই এই নাও, সময় নষ্ট করো না। এইসব শুনে সাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, কি এর মানে কি এই পিলের সাহায্যে আমি সেই স্কিল দ্য মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস এর উপর মাস্টারি হাসিল করতে পারবো? যদি এরকমটাই হয়, তাহলে তো এটা অনেক মূল্যবান এক পিল। তখনই তার বাবা বলে যে এই পিল আমাদের সেক্ট লিডারের কাছ থেকে আমি অনেক রিকোয়েস্ট করে নিয়েছি, কারণ এর প্রাইস আমাদের সেক্টের মধ্যে অনেক বেশি, কিন্তু আমি আমার অ্যাচিভমেন্টের বদলে এই পিল ওনার কাছ থেকে চেয়ে নিয়েছি। এর জন্য এই পিলের উপর ওনার যেই মার্ক ছিল তিনি সেই মার্কও রিমুভ করে দিয়েছে। তাই এখন এই পিল পুরোপুরি পিওর হয়ে গেছে। এর মানে যদি তুমি এই পিল অ্যাবজর্ব করো আর এই পিলের সাহায্যে কাল্টিভেট করো, তাহলে তোমার ভেতরের ইন্টারনাল এনার্জির পরিমাণ এতটাই বেড়ে যাবে যে তুমি হাজার চেষ্টা করেও সেই ইন্টারনাল এনার্জি শেষ করতে পারবে না, বুঝতে পেরেছো? কারণ এখনো তুমি ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারে আছো, আর এই পিল সিক্স লেয়ারের একজন পার্সন, এর মানে আমাদের সেক্ট লিডার তৈরি করেছে, বুঝতে পেরেছো এর মধ্যে কতটা ইন্টারনাল এনার্জি আছে? এই সব শুনে সাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, এর মানে কি এই পিল একজন পার্সনের ভেতর এক ইন্টারনাল ব্যাটারির মতো কাজ করবে, যার ভেতর অফুরন্ত ইন্টারনাল এনার্জি আছে। সত্যি যদি এরকমটাই হয়, তাহলে আমি এই সেক্টে এসে যেই রিস্কটা নিয়েছিলাম সেই রিস্ক সার্থক হবে। তখনই তার কিছু মাথায় আসে, আর এর সাথে সে সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি, দাঁড়াও এক মিনিট, লাস্ট টাইম আমি তো ওনাদেরকে স্পষ্ট এটা বলে দিয়েছি যে আমার সেই স্কিলের জন্য
আমার ভেতরের যত ইন্টারনাল এনার্জি আছে সেই সব ইন্টারনাল এনার্জি ধীরে ধীরে সেই স্কিলটা গ্রাস করতে শুরু করে, যার জন্য আমার মেরাডিয়ানও ডিস্ট্রয় হয়ে গেছে। এরপরও ওনারা আমাকে এমন এক পিল কেন দিয়েছে? এর মানে কি এই সব কিছুর পেছনে তাদের বড় কোনো ষড়যন্ত্র অথবা সন্দেহ আছে যা আমাকে তারা বুঝতে দেয়নি? সত্যি আমি বুঝতে পারছি না যে এখন এখানে আমার কি করা দরকার। তাকে এভাবে ভাবতে দেখে তার বাবা বলে, আমি বুঝতে পারছি যে তুমি এই সময় কি নিয়ে ভাবছো। নিশ্চয়ই তুমি তোমার সেই স্কিল নিয়েই ভাবছো, তাই না? কিন্তু কোনো সমস্যা নেই, যদি তুমি এই পিল গ্রহণ করো তাহলে নিশ্চয়ই তোমার ভেতর যদি কোনো প্রবলেম থেকেও থাকে এরপরও হেক্সাডিক সেন্সেস এর সেই মন্ত্রটা তোমার ভেতর কাজ করতে শুরু করবে। এর মানে তোমার বডিতে যদি কোনো ইন্টারনাল এনার্জির কোর নাও থেকে থাকে এরপরও তুমি এই পিলের সাহায্যে হেক্সাডিক সেন্সেস সহ আরো অনেকগুলো স্কিলের উপর মাস্টারি হাসিল করতে পারবে। এর কারণ এটা এক এক্সটার্নাল পিল, আর এর ভেতর এত হাই অ্যামাউন্টে ইন্টারনাল এনার্জি আছে যে তুমি এই পিলকেই তোমার বডির আরো এক কোর হিসেবে বিবেচনা করতে পারবে। আর এরই সাথে ভবিষ্যতে যদি তুমি ইন্টারনাল এনার্জি ইউজ করে যে কোনো স্কিলের উপর মাস্টারি হাসিল করতে হয় সেই সকল স্কিলকে তুমি এই পিলের ভেতর স্টোরও করতে পারবে। বুঝতে পেরেছো? তাই এই নাও, তুমি এই পিলটা অ্যাবজর্ব করো, আর এরই সাথে তুমি আমাদের সেক্টের সেই হেক্সাডিক সেন্সেস মন্ত্রটা মনে মনে চিন্তা করতে থাকো। আর এরই মধ্যে আমি এই পিলটা তোমার বডির ভেতর স্থাপন করতে সাহায্য করব। কিন্তু একটা কথা মনে রেখো যে যখন তুমি এই পিল অ্যাবজর্ব করবে তখন কিন্তু শুধু তোমাকে হেক্সাডিক সেন্সেস এই স্কিল সম্পর্কেই ভাবতে হবে। এছাড়া যদি অন্য কোনো স্কিলের কথা ভাবো তাহলে কিন্তু তুমি অনেক বড় এক প্রবলেমের মধ্যে ফেসে যাবে, আর আমিও তোমাকে সেই প্রবলেম থেকে বের করতে পারবো না। কারণ যেই সময় এই পিল তোমার বডির ভেতর আমি ট্রান্সপ্লান্ট করব তখন যদি তুমি হেক্সাডিক সেন্সেস ছাড়া অন্য কোনো স্কিলের কথা ভাবো তাহলে এই পিল এক্সপ্লোড হয়ে যাবে, আর এর ফলে তোমার বডির ভেতর যেই ডিস্ট্রাকটিভ পাওয়ারের সৃষ্টি হবে সেই পাওয়ার ইনাট্রিয়ালামের থার্ড লেয়ারের পার্সনের পাওয়ারের সমতুল্য হবে, তাও ফুল পাওয়ারের। তাই আমি এখানে তোমায় যেমনটা বলছি তুমি ঠিক তেমনটাই করো, ভিন্ন কিছু করার চেষ্টা করো না। বুঝতে পেরেছো? এইসব শুনে সে এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে এখানে ভাবতে শুরু করে কি তিনি এসব কি বলছে। যদি ওনার কথা সত্য হয় তাহলে তো এখন এখানে আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে যাবে, কারণ আমি তো ওনাদের সেই হেক্সাডিক সেন্সেস সেই মাদ্রাস সম্পর্কে কিছুই জানি না। আপনাদের কি মনে হয় সাইয়ান কি এই পিল অ্যাবজর্ব করবে, নাকি আবার সে ওনাকে কোনো কথার প্যাচে ফেলে এই যাত্রায় বেঁচে যাবে? এটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো একদিন, কারণ এখানে সাইয়ানের এই এক্সপ্রেশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।